সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু ও সন্তু দুটি অনবদ্য চরিত্র। নতুন অ্যাডভেঞ্চারের অপেক্ষায় কাকাবাবু ও সন্তু সবসময় রেডি। কাকাবাবু যেখানে, সন্তু সেখানে। বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্র্যাচে ভর দিয়ে তিনি হাঁটেন, কিন্তু অসাধারণ তার মনোবল, অনমনীয় তার দৃঢ়তা, অদম্য তার সাহস, একই সঙ্গে প্রখর বিশ্লেষণ শক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের জট যে তিনি খুলেছেন, মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়, তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটাই সেরকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু। সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনী নিয়েই দু মলাটের মধ্যে খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে কাকাবাবু সমগ্র। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে আমার বিশেষ নিবেদন, কাকাবাবু সমগ্র ভলিউম 6 থেকে একটি গল্প, এবার কাকাবাবুর প্রতিশোধ। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। তাহলে এবার আজকের তৃতীয় পর্বটা শুনে নেওয়া যাক। এ বাড়ির অনেক ঘরই একেবারে ভেঙে গিয়েছে, ছাদ নেই, তবে উপরে ওঠা সিঁড়িটা ঠিক আছে। একটা বারান্দা আর একটা বড় হলঘর প্রায় আস্তই বলা যায়, আর দুটো ছোট ঘরের দেওয়ালে মস্ত মস্ত ফাটল। অনেক কাল আগের একটা ছবি ঝুলছে এক দেওয়ালে, বৃষ্টি পড়ে পড়ে ছবিটা এখন অস্পষ্ট। হয়তো মানুষের ছবি ছিল, এখন মনে হয় পাহাড় আর মেঘের ছবি। বড় হলঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পাতা হয়েছে কার্পেট। ইলেকট্রিক নেই, বাদশা বলেছিল বাইরে থেকে তার টেনে এনে আলো জ্বালিয়ে দিতে পারে। কাকাবাবু বলেছেন দরকার নেই, ইলেকট্রিকের আলোয় ভূত আসে না, তার বদলে এক পাশে জ্বলছে একটা হ্যাজাক বাতি, তার আলো বেশি দূর পৌঁছয় না। তারপরে সব অন্ধকার। অবশ্য কয়েকটা টর্চ আছে সঙ্গে, আর আনা হয়েছে জলের বোতল, কয়েক বক্স স্যান্ডউইচ, দুটো বড় ফ্লাস্ক ভর্তি চা আর কফি। বাদশাহ নিজে একটা রাইফেল নিয়ে এসেছে। সকলে মিলে বসলো একদিকের দেওয়ালে ঠেস দিয়ে। পিছন দিক দিয়ে কেউ আসতে পারবে না, সামনের দিক থেকে যেই আসুক দেখা যাবে। বাদশাহ বলল কথা বলা যাবে না, কিন্তু চুপচাপ থাকতে হবে। কাকাবাবু বললেন কতক্ষণ চুপ করে বসে থাকবো, তা কি সম্ভব? তাছাড়া কথা বললে দোষ কি? ভূত তো আমাদের ভয় পাবে না, আমাদেরই ভয় দেখাতে আসবে। সন্তু বলল কাকাবাবু, ভূত মানুষকে ভয় দেখায় কেন? তাতে ভূতেদের কি লাভ? কাকাবাবু বললেন তা আমি কি করে জানবো, আমি তো ভূতেদের সাইকোলজি বুঝি না। এখন বরং জোজোর কবিতা শোনা যাক। সেই মামার কবিতাটা। জোজো অমনি বলে উঠল, লাভলু মামার গায়ে হলদে জামা, পটাশ করে ছিঁড়ল একটা বোতাম, মাংস মুড়ি খাচ্ছে এক ধামা, আহা আমি যদি লাভলু মামা হতাম। কাকাবাবু বললেন বাহ, বেশ হয়েছে, ভালো হয়েছে, কিন্তু ধামা কথাটার মানে কি কেউ বুঝছে? এখন আর তেমন ব্যবহার হয় না। সন্তু বলল আমি জানি, ঝুড়ির মতো একটা জিনিস, বেতের তৈরি, কিন্তু জোজো মাংস মুড়ি খায় কি করে? জোজো বলল কেন, মাংস দিয়ে মুড়ি খাসনি কখনো? দারুণ লাগে, আমার মামা তো প্রায়ই খান। কাকাবাবু জিজ্ঞেস করলেন খাওয়া ছাড়া তোমার মামা আর কি করেন? জোজো বলল সাঁতার কাটেন। কাকাবাবু বললেন সাঁতার কাটেন, সে তো খুব ভালো কথা, আর কিছু করেন না? জোজো বলল হ্যাঁ, সেটাই তো আসল কাজ, সাপ ধরেন। কাকাবাবু বললেন সাপ ধরেন মানে? কোথায় সাপ ধরেন? জোজো বলল সুন্দরবন আর নর্থ বেঙ্গল। একটা ফ্রেঞ্চ কোম্পানি লাভলু মামাকে এই কাজ দিয়েছে, অনেক টাকা দেয়। কাকাবাবু বললেন ওরে বাবা, সাপ ধরা তো খুব শক্ত কাজ, তোমার মামা শিখলেন কি করে?
জোজো বলল, আফ্রিকা থেকে ট্রেনিং নিয়ে এসেছেন, উনি তো সাপ ধরায় এক্সপার্ট। কত দেশ থেকে ওকে ডাকাডাকি করে। উনি এখন আর যেতে চান না, তার কারণ আমাদের মতো এত ভালো মাছ তো অন্য কোনো দেশে পাওয়া যায় না। ফরাসি দেশ থেকে চলে এলেন কারণ সে দেশে মুড়ি পাওয়া যায় না। ওর প্রতিদিন মুড়ি চাই চাই, মুড়ি দিয়ে উনি মাছ খান, তার নাম মুড়ি ঘন্ট। লাভলু মামা কিন্তু সব সাপ ধরেন না, অনেক সাপ ধরে ধরেও ছেড়ে দেন। উনি শুধু ধরেন ময়াল সাপ। ফরেন কান্ট্রিতে ওই সাপের খুব ডিমান্ড। ময়াল সাপ কাকে বলে জানিস তো সন্তু? বাংলায় যাকে বলে পাইথন। সন্তু বলল, জানি, সাপ মানে তো বাংলায় যাকে বলে স্নেক। বাদশা হেসে ফেলে বলল, এটা শুনে আমার একটা গল্প মনে পড়ল, বলবো? কাকাবাবু বললেন, বলো বলো, গল্প শুনেই তো সময় কাটাতে হবে। বাদশা বলল, এটা ঠিক গল্প নয়, ফ্যাক্ট। স্কুলে আমাদের এক মাস্টার মশাই ছিলেন, বাংলা পড়াতেন। ওর বাড়ি চিটাগাং। অনেক কথারই উচ্চারণ শুনে বোঝা যেত না। একদিন উনি কবিতা পড়াচ্ছেন, তার একটা লাইন ছিল, মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটি যাও ছাতিয়া। আমি জিজ্ঞেস করলাম, স্যার দাদুরি মানে কি? উনি বললেন, দাদুরি মানে জানো না? ভ্যাক ভ্যাক। আমি তো আরও বুঝলাম না, ভ্যাক আবার কি জিনিস। স্যারের দিকে বোকার মতো চেয়ে থাকতে উনি বললেন, ভ্যাক বুঝলা না? সোজা বাংলায় যাকে বলে বেং। আমি আবার অগাধ জলে। বেংও কখনো শুনিনি। ক্লাসের অন্য ছেলেরা হাসছে। স্যার রেগে গিয়ে বললেন, ইংরাজি না কইলে তোমরা কিছুই বুঝো না, এই তোমাগো দোষ। ওই ইংরাজিতে যারে কয় ফ্রগ, ফ্রগ, দাদুরি মানে ফ্রগ। খুব জোরে হেসে উঠলেন কাকাবাবু। সন্তুর দিকে তাকিয়ে বললেন, এটা বেশ ভালো গল্প, তোরা সব বুঝলি তো? সন্তু বলল, ফ্রগ হচ্ছে ফ্রগ, তাই না? কাকাবাবু বললেন, হ্যাঁ, বেং হচ্ছে ব্যাং, আর ভ্যাক হচ্ছে ভেক, সেটাও ব্যাঙের আর এক নাম। সন্তু বলল, জোজোর সাপের গল্প, তারপরেই এলো ব্যাঙের গল্প, এরপর? বাদশা বলল, কাকাবাবু একটা ব্যাপার দেখুন, ব্যাঙ তো অতি সাধারণ প্রাণী, কিন্তু তার কত নাম। আরও একটা নাম আছে, মন্ডুক। কাকাবাবু বললেন, তা ঠিক, মন্ডুক কিন্তু কুপমন্ডুক, কুয়োর ব্যাঙ। এই কথাটা খুব ভালো। কুয়োর ব্যাঙ তো সারা জীবন কুয়োতেই থাকে, বাইরের জগৎ সম্পর্কে কিচ্ছু জানে না, তাই কুয়োটাকেই পৃথিবী মনে করে। অনেক মানুষও এরকম হয়। জোজো বলল, কাকাবাবু একটা কথা বলবো, কিছু মনে করবেন না? আপনি আজকাল বড্ড জ্ঞান দেন। কুপমন্ডুকের মানে না জানলে কি ক্ষতি হয়? কাকাবাবু বললেন, কিছু ক্ষতি হয় না, তুমিও কুপমন্ডুক হয়ে থাকতে পারো। আমি আজকাল বেশি জ্ঞান দিচ্ছি? ঠিক আছে, আর দেব না, অন্য গল্প হোক। তোমার আর কোনো মামা নেই? সন্তু বলল, জোজো কবিতা লিখতে গেলে কিন্তু অনেক কিছু জানতে হয়। জোজো বলল, আমি এখন তোর চেয়েও ভালো বাংলা লিখতে শিখেছি। তুই শাল প্রাসুং মানে জানিস? সন্তু বলল, জানবো না কেন, শাল গাছের মতো উঁচু কিংবা বড়। আর বাসুকি? সাপেদের রাজা, বিরাট লম্বা। দেবতারা যখন সমুদ্র মন্থন করছিলেন তখন মন্দার নামে একটা পাহাড়কে এই সাপটা দিয়ে বেঁধে সমুদ্রে ঘোরানো হয়েছিল। কাকাবাবু বললেন, এই রে, আবার যে জ্ঞানের কথা এসে যাচ্ছে। বাদশা বলল, আবার সেই সাপের কথা। বাসুকি আসলে একটা মস্ত বড় পাইথন, তাই না? পাইথনের আর একটা বাংলা আছে, অজগর। ছেলেবেলায় আমরা অ আ শিখেছি, অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। কাকাবাবু বললেন, জোজো তোমার আর একটা কবিতা শোনাও। জোজো জিজ্ঞেস করলো, ইংরেজি না বাংলা? কাকাবাবু বললেন, তোমার যেটা ইচ্ছে, ইংরেজি হোক। জোজো বলে উঠল, এ ক্রো ক্রাইজ অ্যান্ড আ ক্রোকোডাইল স্মাইল, ইচ হ্যাজ আ চয়েস ইন আ ডিফারেন্ট স্টাইল। কাকাবাবু বললেন, বাহ, এটা তো আরো ভালো হয়েছে। সন্তু বলল, মডার্ন কবিতা। কাক কখনো কাঁদে না, আর কুমিরও হাসে না। বাদশা বলল, কুমিরের কান্না বলে একটা কথা আছে, কুম্ভীরাশ্রু।
সেটা কিন্তু ফলস কান্না, লোক দেখানো। কাকাবাবু বললেন, এই রে, এবার বাদশা জ্ঞান দিতে শুরু করেছে। তবে জোজোর এ কবিতা কিন্তু সত্যিই ভালো। একসঙ্গে বাংলা আর ইংরেজি দুরকম কবিতাই লিখতে পারে, এটা কম কথা নয়। প্রশংসা শুনে জোজো বলল, এখন একটু স্যান্ডউইচ খেলে হয় না? সন্তু বলল, এর মধ্যেই? এখনো 8টা বাজেনি। কাকাবাবু বললেন, ইচ্ছে হচ্ছে ও খেয়ে নিক না, কিন্তু এখন কিছু খাক, পরেও আবার খাবে। গল্প করতে করতে আরো অনেকটা সময় কেটে গেল। এক সময় জোজো জিজ্ঞেস করলো, এখানে বাথরুম নেই, নিচে যেতে হবে? বাদশা বলল, না, নিচে যেতে হবে না, বারান্দার কোণে একটা বাথরুম আছে, ওদিকটা ভাঙা নয়, চিন্তা নেই, টর্চ নিয়ে যাও। জোজো বলল, ওরে বাবা, একা যেতে পারবো না, সন্তু তুই যাবি আমার সঙ্গে? সন্তু বলল, চল, যাচ্ছি তোর সঙ্গে। ওরা দুজনে বেরিয়ে গেল দুটো টর্চ নিয়ে। বারান্দাটা অনেকখানি লম্বা, তার শেষে বাথরুম। দরজা খুলে জোজো বলল, সন্তু তুই কাছেই দাঁড়িয়ে থাক, দূরে যাবি না। সন্তু বলল, ঠিক আছে। একটু পরেই জোজো ভিতর থেকে বলল, এই সন্তু, তুই কি বলছিস? সন্তু বলল, কিছু বলছি না তো। তুই যে আমার নাম ধরে ডাকলি, কই, আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি। এই সন্তু, আমাকে ভয় দেখাবার চেষ্টা করবি না বলছি, ভালো হবে না। কি মুশকিল, তোকে ভয় দেখাবো কেন? সন্তু, সন্তু। দড়াম করে দরজা খুলে গেল। জোজোর মুখখানা ভয়ে একেবারে সাদা হয়ে গিয়েছে। সে এসে সন্তুর হাত জড়িয়ে ধরে বলল, সন্তু, বাথরুমের মধ্যে আর একজন কেউ রয়েছে, কথা বলছে। সন্তু বলল, আমি দেখছি। সন্তু নিজে বাথরুমে ঢুকে টর্চের আলো ফেলে দেখতে লাগলো। আগেকার আমলের বাথরুম, বেশ বড়, তবু টর্চের আলোয় সবটাই দেখা যায়। কেউ সেখানে লুকিয়ে বসে নেই। একটা মাত্র জানলা, তাও বন্ধ। সন্তু বলল, কই রে, ভিতরে কেউ নেই তো? জোজো বলল, আমি স্পষ্ট শুনেছি, আমার নাম ধরে ডাকছে, প্রথমে ভেবেছিলাম তুই বুঝি। সন্তু বলল, ওটা তোর মনের ভুল, আগে থেকেই ভয় পেলে এরকম হয়। ঠিক সঙ্গে সঙ্গে বিরাট জোরে শোনা গেল, হ্যাঁচো হ্যাঁচো। সেই হাঁচির শব্দ শুনে সন্তু পর্যন্ত কেঁপে উঠল। শব্দটা ঠিক দরজার কাছে, অথচ কেউ নেই সেখানে। নিজেকে সামলে নিয়ে সন্তু জিজ্ঞেস করলো, কে, কেউ আছে এখানে? এবারে শোনা গেল একটা অদ্ভুত গলায় গানের মতো, আয় আয় কাছে আয়, ভয় নেই ভয় নেই ভয় নেই। সন্তুকে ছেড়ে দিয়ে জোজো মারলো এক দৌড়। সন্তু বাথরুম থেকে বেরিয়ে এসে টর্চের আলোয় দেখলো বারান্দাটা, কোনো জনপ্রাণীর চিহ্ন নেই, তবু গলা শোনা যাচ্ছে। তবে কি সত্যিই অশরীরী? এবার সাধারণ মানুষের মতো গম্ভীর গলায় শোনা গেল, যত সব উটকো ঝামেলা, কেন আসে এরা? এই, তুই এখানে কি চাস? সন্তু কোনো ক্রমে বলল, কিছু না। আর তার সাহসে কুলোলো না। সেও এবার জোরে পা চালিয়ে ফিরে গেল হল ঘরে। জোজো ততক্ষণে চোখ বড় বড় করে হাত পা নেড়ে সব বলতে শুরু করেছে। বাদশা বলল, বাথরুমে লোকের গলা শোনা যাচ্ছে? তা কি করে হয়? আজ সারা বাড়ি খুব ভালো করে সার্চ করে দেখা হয়েছে, কিচ্ছু নেই, বাইরে থেকেও কেউ আসতে পারবে না। সন্তু বলল, আমি তো নিজের কানেই শুনলাম। বাদশা বলল, আমি দেখে আসছি নিজে। কাকাবাবু মিটিমিটি হাসছেন। তিনি বললেন, যাও, কিছুই দেখতে পাবে না। ওরা ফিরে এলো মিনিট 10 পরে। তিনজনেই গলার আওয়াজ শুনেছে, কিন্তু কিছুই দেখতে পায়নি। কোথাও কারো লুকোনোর কোনো জায়গাও নেই। অশরীরী ছাড়া আর কিছু হতেই পারে না। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি কি বলছিল বলো তো? সন্তু আর জোজো দুজনেই শুনিয়ে দিল কথাগুলো। দ্বিতীয়বার অন্য রকম কথা। দুজনই মানুষের কথা বলছে নিজেদের মধ্যে। কাকাবাবু বললেন, আয় আয় কাছে আয়, ভয় নেই ভয় নেই ভয় নেই। এটা তোমরা চিনতে পারলে না? গুপি গাইন বাঘা বাইন সিনেমায় ভূতের রাজার গান, যে গানটা গেয়েছিল সত্যজিৎ রায় নিজে। স্পেশাল ভাবে রেকর্ড করায় গলাটা অন্যরকম শুনিয়েছে। সেই ভূতের রাজার গান এখানকার ভূতেরা শিখে নিয়েছে।
জোজো বলল, কাকাবাবু ব্যাপারটা তাহলে কি হচ্ছে? সত্যিই ভূত আছে? কাকাবাবু কিছু উত্তর দেওয়ার আগেই এবার একটা গলা শোনা গেল। প্রথমে মনে হলো অনেক দূর থেকে আওয়াজটা ভেসে আসছে, তারপর খুব কাছে আরও জোরে কোনো মেয়ের গলা, কিছুটা নাকি নাকি। আবার গানের আওয়াজটা দূরে চলে গেল। জোজো কাকাবাবুর গা ঘেঁষে এসে বলল, ওরে বাবা, এসব কি? কাকাবাবু বললেন, জোজো তুমি ভূতের গান শুনতে চেয়েছিলে, তোমার ব্যাগে লিখে রেখেছিলে এবার যাচ্ছি শিমুল তলায়, গান শুনবো ভূতের গলায়। ভূতেরা সেটা পড়ে নিয়ে তোমায় গান শোনাচ্ছে। গানটা আবার শোনা গেল বেশ কাছে, একবার ডান দিক থেকে, পরে একবার বাঁ দিক থেকে। কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, অনেকটা এই রকম, ভুল ভুলাইয়া ঘ্যাঙর ঘ্যাং, ছড়রা মারি ঘুমের গাড়ি, কড়কড়াত ফড়ফড়াত, আমার বাড়ি আমার বাড়ি, যারে ছাড়ি যারে ছাড়ি। কাকাবাবু বললেন, ভূতের গান হিসেবে খুব সুবিধের নয়। ওগো মেয়ে, আর একটা ভালো গান শোনাও। গানটা হঠাৎ থেমে গেল। বাদশা ব্যাকুল ভাবে বলল, কাকাবাবু এসব কি হচ্ছে? আমরা কিছুই বুঝতে পারছি না, অথচ আপনি হালকা ভাবে নিচ্ছেন। আমাদের একটু বুঝিয়ে দিন প্লিজ, গানটা কোথা থেকে আসছে? কাকাবাবু বললেন, বোঝাতে গেলে যদি জ্ঞানের কথা হয়ে যায়। জোজো কাকাবাবুর একটা হাঁটু ধরে বলল, কাকাবাবু আমাকে ক্ষমা করুন, তখন ওই কথাটা বলা আমার উচিত হয়নি, হঠাৎ বলে ফেলেছি। সন্তু কড়া গলায় বলল, এই জোজো কান ধর। কাকাবাবু জোজোকে বুকে টেনে নিয়ে তার চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, না না, ওসব কিছু করতে হবে না। জোজোকে আমি কত ভালোবাসি, ওর যা মনে এসেছে তাই তো বলেছে, বলবে না কেন? মুশকিল হচ্ছে কি, আমি তোদের সঙ্গে বন্ধুর মতো মিশতে চাই, কিন্তু আমার বয়স যে অনেক বেশি, তাই মাঝে মাঝে ওসব কথা বেরিয়ে আসে। মনে হয় আমি যা জানি তা তোদেরও জানা উচিত। বাদশা বলল, আমাদের সেসব শুনতে ভালো লাগে, এখন কি হচ্ছে আপনি বলুন। কাকাবাবু বললেন, তোমার যদি দৃঢ় বিশ্বাস থাকে যে ভূত প্রেত বলে কিছু নেই, তাহলে এসব কিছু অলৌকিক বলে মনে হয় না, সহজ ব্যাখ্যা পাওয়া যায়। যদি মানুষের কথা শোনা যায় কিংবা গান ভেসে আসে অথচ কাউকে চোখে দেখা যায় না, তাতেও আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই তো। জোজো বলল, বাথরুমে একজন আমার নাম ধরে ডাকলো, আমি তাকে দেখতে পাচ্ছি না, অথচ সে আমাকে দেখছে। কাকাবাবু বললেন, না তা নয়, মনে করো তুমি ঘরে বসে কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান শুনছো, তা বলে কি কণিকা বন্দ্যোপাধ্যায়কে সেখানে বসে থাকতে হবে? কত লোকই তো আলাদা আলাদা জায়গায় বসে তার গান শোনে। বাদশা বলল, সে তো রেডিও টিভিতে কিংবা ক্যাসেট প্লেয়ারে, আমরা অনেক খুঁজে দেখেছি, সেরকম কিচ্ছু নেই। কাকাবাবু বললেন, নেই কিন্তু আছে। জোজো বলল, ফিসফাস কথা, গানটা একবার কাছে একবার দূরে। কাকাবাবু বললেন, এইসব স্পেশাল ভাবে রেকর্ড করা যায়, এইসব পুরনো বাড়িতে ঘুলঘুলি থাকে, স্কাইলাইট থাকে, এখনকার বাড়িতে এইসব থাকে না বলে জোজোরা দেখেনি। সন্তু বলল, আমি নর্থ ক্যালকাটায় আমার এক বন্ধুর বাড়িতে দেখেছি, এই তো এই হল ঘরেও রয়েছে, অনেক উপরে, একটা দুটো তিনটে স্কাইলাইট। কাকাবাবু বললেন, বারান্দাতেও ঘুলঘুলি আছে, সেখানে চড়াই পাখি আর শালিক পাখিরা বাসা করে। এই স্কাইলাইট ঘুলঘুলিতে নিশ্চয়ই কয়েকটা ছোট ক্যাসেট প্লেয়ার লুকোনো আছে, রিমোট কন্ট্রোল কিংবা টাইমার দিয়ে। সেগুলো চালু করা শক্ত কিছু নয়। বাদশা খুব অবাক হয়ে বলল, ক্যাসেট প্লেয়ার লুকোনো আছে? কে রাখলো? চেক করে দেখতে হবে তো। কাকাবাবু বললেন, একটা মই পেলে আমি এখনই প্রমাণ করে দিতে পারি। তারপর একটু থেমে একগাল হেসে বলল, আমি কিন্তু আজ রাতেই একটা ভূত ধরে দিতে পারি। বাদশা দুই ভুরু তুলে বলল, ভূত ধরে দিতে পারেন? কি করে? কাকাবাবু তার একটা আঙুল বাদশার বুকে ছুঁয়ে বলল, এই যে, এইসব গান টান তোমারই কীর্তি, তুমি রেকর্ড ক্যাসেটের ব্যবসা করো, এইসব নানান কায়দা কানুনও তোমার জানা।
আই অ্যাম শিওর তোমার ওই লম্বা পাঞ্জাবির দুটো পকেটে কয়েকটা রিমোট কন্ট্রোল আছে। সন্তু, ওর পকেট সার্চ করে দেখ তো। বাদশাও এবার হেসে ফেলে বলল, থাক, সার্চ করতে হবে না। সত্যি কাকাবাবু, আপনার চোখকে ফাঁকি দেওয়ার উপায় নেই। কাকাবাবু বললেন, আমি সকালবেলায় তোমায় জিজ্ঞেস করেছিলাম তুমি কখনো অভিনয় করেছো? তোমার ব্যবহার দেখে তখনই আমার মনে হয়েছিল তুমি আমাদের সঙ্গে যেন অভিনয় করে চলেছো। তা চালিয়ে গিয়েছো এতক্ষণ পর্যন্ত। কি ব্যাপার বলো তো? কেন এই ভূতের নাটক করলে আমাদের নিয়ে? বাদশা বলল, আসল ব্যাপারটা কি জানেন? কাল দুপুরেই এ বাড়িতে ভূতেরা ধরা পড়ে গিয়েছে। সন্তু বলল, ভূতেরা ধরা পড়ে গিয়েছে? তার মানে? বাদশা বলল, বুঝতে পারছো, আসল ভূত নয়। তোমরা তো এসে পৌঁছলে কাল সন্ধেবেলা, তার আগেই দুপুরবেলা 4টি ছেলে এসে দেখা করলো আমার সঙ্গে। তাদের একটা গোপন পার্টি আছে। তারা মাঝে মাঝেই রাতে সিটিং করতো এই বাড়িতে, অন্য কেউ যাতে জানতে না পারে সেই জন্যই তারা নানা রকম ভূতের খেলা দেখাতো। ভয়ে আর কেউ এদিকে আসতো না। কাকাবাবু যে এখানে আসছেন তা তারা জানতে পেরে গিয়েছিল। আমার কাছে গিয়ে সব স্বীকার করে তারা বলল, রাজা রায়চৌধুরী আসছেন, ওর কাছে তো ভূতের জারিজুরি খাটবেন না, উনি ঠিক ধরে ফেলবেন। ওকে মেরে ফেলতেও চাই না আমরা। কাকাবাবু বললেন, চাইলেই বুঝি আমাকে মেরে ফেলা যায়? বাদশা বলল, ওদের মধ্যে দুটো ছেলে আপনার ভক্ত, সেই জন্যই আপনাকে মারার চেষ্টাও করবে না। মোট কথা, কালই আমাকে ওরা বলল এই বাড়িটা ওরা ছেড়ে দিচ্ছে, ওরা অন্য কোনো বাড়ি খুঁজে নেবে। তার বদলে ওরা 20,000 টাকা চাঁদা চাইলো। আমি 20,000 দিইনি, তবে ভবিষ্যতে ওরা আর গোলমাল করবে না, এই শর্ত দিয়েছে 10,000-এ। এদিকে আপনাদের এখানে আসতে বলেছি, তখন তো আর খবর দেওয়ার উপায় নেই। ততক্ষণে আপনারা ট্রেনে চেপে গিয়েছেন, তাই ভাবলাম আপনারা এখানে খাবেন দাবেন, বেড়াবেন, আর খানিকটা ভূত ধরার উত্তেজনাও হবে, তাই এসব সাজিয়েছিলাম। কিন্তু কাকাবাবুর চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। জোজো হতাশ ভাবে বলল, যা, তাহলে আর এবারেও ভূত দেখা হলো না? কোনোদিনই কি ভূত দেখতে পাবো না? কাকাবাবু বললেন, পাবে পাবে, যেখানে আমি থাকবো না সেখানে ভূত দেখতেও পারো। খাঁটি ভূতেরা আমার সামনে আসতে লজ্জা পায়। জোজো বলল, তাহলে আর এখানে শুধু শুধু রাত জেগে কি হবে? বাদশাদার বাড়িতে গিয়ে নরম বিছানায় শুয়ে পড়লেই হয়। সন্তু বলল, না না, আমার এখানে বেশ ভালোই লাগছে। ভূত নাই বা দেখা হলো, তা হলেও সকলে মিলে বেশ গল্প করা যাবে। বাদশা বলল, আমারও মনে হয় রাতটা সকলে মিলে এখানে আড্ডা দিয়ে কাটালেই ভালো হবে। এখানকার লোকেরা বুঝবে ভূতেরা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, আমাদের দেখেও ওদের কিছুটা ভয় ভাঙবে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, ওই ভূতের গানটা কে লিখেছে? বাদশা লাজুক মুখ করে বলল, আমি। এই একখানাই? না, আরও রেকর্ড করা আছে, আরও 2খানা আছে। তাহলে সেগুলোও চালাও, শুনে দেখি। ঠিক আছে, তার আগে আমরা স্যান্ডউইচ আর কফি খেয়ে নিই, এখনো অনেক রাত বাকি। বাদশা স্যান্ডউইচের প্যাকেটগুলো খুলতে খুলতে বলল, কাপে কফি ঢেলে ফেলো তো সন্তু। এই সময় ছাতে দুমদুম আওয়াজ হলো। কাকাবাবু বললেন, আবার মেঘ গজরাচ্ছে বুঝি? সন্তু বলল, ঝড় বৃষ্টি তো অনেকক্ষণ থেমে গিয়েছে। জোজো উঠে গিয়ে একটা জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, আকাশ পরিষ্কার আর মেঘ নেই। আবার ছাদে দুমদুম শব্দ হলো, এবার আরো জোরে। চতুর্দিক একেবারে নিস্তব্ধ, তার মধ্যে ছাতের উপরের দুমদুম শব্দ আচমকা বুক কাঁপিয়ে দেয়। ছাদের ওপর সেই শব্দ হতেই কয়েক মুহূর্ত এরা সকলে চুপ করে রইল। তৃতীয়বারও সেই শব্দ হওয়ার পর বাদশা পাংশু মুখে বলল, এটা কিসের আওয়াজ? আমি বুঝতে পারছি না। কাকাবাবু, বিশ্বাস করুন, ছাতে আমি কোনো রকম ভয় দেখাবার ব্যবস্থা করিনি। সন্তু বলল, কোনো চোর টোর এলেও শুধু শুধু শব্দ করবে কেন? জন্তু জানোয়ার হতে পারে, বাঁদর আসে। কাকাবাবু বললেন, কোনো বাঁদর এত জোরে শব্দ করতে পারে নাকি? জোজো বলল, একমাত্র গন্ডার হওয়া সম্ভব।
কাকাবাবু বললেন, ছাদের উপর গন্ডার, চমৎকার আইডিয়া। আবার সেই শব্দ। বাদশাহ রীতিমতো ভয় পেয়ে বলল, এ যে মনে হচ্ছে ছাদটা ভেঙে ফেলবে, এখন আমরা কি করব? কাকাবাবু বললেন, ছাদে কেন এত শব্দ হচ্ছে তা জানার একমাত্র উপায় ছাদে গিয়ে দেখে আসা। সিঁড়ি আছে? বাদশাহ বলল, হ্যাঁ আছে, চলুন আমরা সকলে মিলে দেখে আসি। কাকাবাবু বললেন, সকলে মিলে কেন? তাহলে মনে হবে আমরা ভয় পেয়েছি। ভয়টাকে মানলেই ভয় আরো বেড়ে যায়। তোমরা বসো, আমি দেখে আসছি। সন্তু বলল, কাকাবাবু তুমি যাবে কেন? সিঁড়ি দিয়ে উঠতে তোমার অসুবিধে হবে, আমি যাচ্ছি। বাদশাহ বলল, না না সন্তু, আমি যাচ্ছি, আমি দেখে আসছি। সন্তু তবু বলল, আমি যাব। বাদশাহ উঠে দাঁড়িয়ে বলল, তা কখনো হয়? আমার বাড়ি, দায়িত্ব আমার, সঙ্গে তো রাইফেল থাকছেই। চোর ডাকাত যদি হয় গুলি করে মাথা উড়িয়ে দেব। সে আর দেরি না করে বেরিয়ে গেল ঘর থেকে। অন্য তিনজন বসে রইল উৎকর্ণ হয়ে। এক সময় জোজো ফিসফিস করে বলল, কাকাবাবু তো বলে দিয়েছেন ভূত নেই। তা শুনে আসল ভূতেরা রেগে গিয়েছে, নিজেদের জানান দিচ্ছে। সন্তু বলল, ভূতেরা বুঝি দুমদুম শব্দ করে? জোজো বলল, ব্রহ্মদৈত্য হতে পারে। বাদশাহ ফিরে এলো একটু পরে, ফ্যাকাশে মুখে বলল, কেউ নেই, কিচ্ছু নেই ওপরে। সন্তু জিজ্ঞেস করলো, কিছুই দেখতে পেলে না? বাদশাহ বলল, আমি ছাদের চারপাশটা দেখে এলাম, কোনো কিছুর চিহ্নই নেই। তারপর কাকাবাবুর দিকে ফিরে হাত জোড় করে বলল, আপনি বিশ্বাস করুন কাকাবাবু, আমি মিথ্যে কথা বলছি না, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। কাকাবাবু বললেন, পুরনো বাড়ির ছাদ, নানা রকম শব্দ হতেই পারে। গরমকালে বোধহয় খানিকটা এক্সপ্যানশন হয়, তাতে অনেকটা গুড়ুর গুড়ুর শব্দ হয়, কিন্তু এরকম তো আবার দুমদুম শব্দ। কেউ যেন হাতুড়ি দিয়ে ছাদটা ভাঙার চেষ্টা করছে। সন্তু সঙ্গে সঙ্গে বলল, আমি একবার দেখে আসবই আসবো। বাদশাহ বলল, আমার রাইফেলটা নিয়ে যাও। সন্তু বলল, আমি রাইফেল চালাতে জানি না। কাকাবাবু তোমার রিভলভারটা দাও। সেটা নিয়ে সন্তু দৌড়ে বেরিয়ে গেল। রেলিং নেই বটে, কিন্তু সিঁড়িটা ভাঙা নয়, ওপরের দরজাটা হাট করে খোলা। ছাদে এসে সন্তুও প্রথমটা কিচ্ছু দেখতে পেল না। ফাঁকা ছাদ, একটা দুটো ঝাঁকড়া গাছ দেখা যায়, উঠছে পাশ দিয়ে। ছাদটা দুভাগে ভাগ করা, অন্য দিকটায় একেবারে ভেঙে পড়েছে, সেদিকে তাকিয়ে কিছুই দেখা গেল না। তারপর একটা গাছে বেশ জোরে জোরে শব্দ হতেই সন্তু সেদিকে ফিরে তাকালো। সেই গাছটা থেকে একজন কেউ হাত বাড়িয়ে ধরল ছাতের কার্নিশ। মনে হলো একটা গরিলা। যতই অবিশ্বাসী হোক, রাত্রির বেলা নির্জন ছাতে এরকম একটা অদ্ভুত কিছু দেখলে বুক কেঁপে উঠবেই। বুক কাঁপলেও সন্তু শক্ত করে রিভলভারটা চেপে ধরে রইল। গরিলা যদি হয় তাহলে তো রিভলভার থেকে কোনো লাভ নেই, গুলি করলে আরও বিপদ হবে। গরিলা নয়, মানুষ। কার্নিশ পেরিয়ে সে সোজা হয়ে দাঁড়ালো। বিশাল লম্বা চওড়া পুরুষ, প্যান্ট কোট পরা, মাথায় একটা টুপি, মুখটা দেখা যাচ্ছে না। অনেক গল্পের বইয়েই সাহেব ভূতেদের এরকম ছবি থাকে। তাড়াতাড়িতে সন্তু টর্চটা আনতে ভুলে গিয়েছে। ভূতের ভয় তার একেবারে নেই। মানুষ যখন, তখন আর ভয় পাওয়ার কি আছে? বুকের কাঁপুনিটা থেমে গেল। সন্তু জিজ্ঞেস করলো, কে কে ওখানে? ছায়ামূর্তি ইংরেজিতে বলল, ইউ গো ব্যাক, কল মিস্টার রায়চৌধুরী। সন্তু জিজ্ঞেস করলো, হু আর ইউ? সে এবার বাংলায় গম্ভীরভাবে বলল, তোমার সঙ্গে কথা বলতে চাই না, যাও তোমার আঙ্কেলকে ডাকো। সন্তু বলল, আমার আঙ্কেল যার তার সাথে দেখা করেন না, আপনি কে আগে বলুন। সে এবার বিচ্ছিরি কর্কশ ভাবে বলল, এই যে দেখছি একটা নিমতি ইটু, যা যা নিচে যা, তোর আঙ্কেলকে গিয়ে বল আমি ভূত। সন্তু বলল, আপনার পরিচয় না দিলে আমি গুলি চালাবো, সত্যি ভূত কিনা দেখব। সে এবার বেঁকিয়ে বেঁকিয়ে বলল, তুই আবার গুলি চালাতেও শিখেছিস নাকি? চালাতো দেখি। সন্তু ট্রিগার টিপল। লোকটাকে ঠিক মারার জন্য নয়, ভয় দেখানোর জন্য। মাথার ওপর দিয়ে গেল গুলিটা। সঙ্গে সঙ্গে সেও গুলি চালালো দুবার, সন্তুর বুকে।
সন্তু পড়ে গেল মাটিতে। লোকটা আবার ছাদের পাঁচিল টপকে নেমে গেল গাছ বেয়ে। নিচের ঘরে কাকাবাবুরা পর পর 3 বার গুলির শব্দ পেলেন। বাদশা লাফিয়ে উঠে বলল, গুলি! সে ছুটে যেতেই জোজো গেল তার পেছনে পেছনে। কাকাবাবুর ক্রাচ নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে একটু দেরি হলো। তিনি দরজার কাছে আসতেই জোজো ডুকরে উঠে বলল, কাকাবাবু, কাকাবাবু, সন্তু মরে গিয়েছে। কাকাবাবু কেঁপে উঠে বলল, কি বলছো জোজো? না না, এ হতেই পারে না। কয়েক পা এগিয়ে গিয়ে দেখলেন উপুর হয়ে পড়ে আছে সন্তু, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। বাদশা তার শরীরটা উল্টে দিল। সন্তুর বুক থেকে এখন গল গল করে বেরিয়ে আসছে রক্ত। বাদশা সন্তুর নাড়ি ধরে বসে রইল। কাকাবাবু পাগলের মতো বলতে লাগলেন, কি বাদশা, কি শুনতে পাচ্ছ কিছু? বাদশা বাদশা হতাশভাবে বলল, সাড়া নেই, নিঃশ্বাসও টের পাচ্ছি না। কাকাবাবু হাঁটু গেড়ে বসে পড়ে ভাঙা গলায় বললেন, সন্তু, সন্তু নেই? কি বলছো বাদশা? মিথ্যে কথা, সন্তু নেই। বাদশা বলল, কাকাবাবু, এখন ভেঙে পড়ার সময় নয়, এখনই ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, যদি কিছু আশা থাকে। তারপর জোজোকে বলল, তোমাকেও শক্ত থাকতে হবে, 2 পা ধরো, গেটের সামনে গাড়ি আছে। কাকাবাবু, আপনি আস্তে আস্তে নামুন, তাড়াহুড়ো করে হোঁচট খাবেন না, তাতে আরো বিপদ হবে। বাদশা আর জোজো সন্তুকে বয়ে নিয়ে গেল নিচে। কাকাবাবু সাবধানে সিঁড়িতে পা ফেলতে লাগলেন। তার 2 চোখ ঠেলে আসছে কান্না। এক জায়গায় তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। ভূত কখনো মানুষকে গুলি করে না। সাধারণ চোর ডাকাত কিংবা পার্টির ছেলেরাই বা শুধু শুধু সন্তুকে মারতে যাবে কেন? এ নিশ্চয়ই সেই কর্নেল ধ্যানচাঁদের কাজ। ওরাই এমন নিষ্ঠুর। বাদশা যখন ছাতে উঠল তখন তো তাকে গুলি করেনি, ওরা নিশ্চয়ই সন্তুকে চিনতে পেরেই মেরেছে। ইস, কেন তিনি সন্তুকে কর্নেল ধ্যানচাঁদের হুমকির কথা বলে দেননি? তাহলে সন্তু সাবধান থাকতে পারত। কিন্তু এরকম ভূতের বাড়িতে ওরা আক্রমণ করতে আসবে তা কাকাবাবু ভাবতেই পারেননি। এটা তারই ভুল। ধ্যানচাঁদ লোকটা হঠাৎই আসবে বলেছিল। সন্তুকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। সন্তু না থাকলে তারও আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। ধ্যানচাঁদই জিতে গেল। বাদশা আবার উঠে এসে কাকাবাবুর হাত ধরে বলল, নামুন, আমার কাঁধে ভর দিয়ে। কাকাবাবু চোখ মুছে ফেললেন। তার চোয়াল শক্ত হয়ে গেল। মনে মনে কিছু একটা প্রতিজ্ঞা করলেন তিনি। শিমুলতলায় একজন ডাক্তার বাদশার বন্ধু। প্রথমে তাকে ঘুম থেকে ডেকে তোলা হলো। তিনি দেখে বললেন, বাঁচবার আশা খুব কম, তবে এখনো প্রাণ আছে। হাসপাতালে নিয়ে গিয়ে চেষ্টা করা যেতে পারে। কয়েক বোতল রক্ত দিতে হবে। কাকাবাবু বললেন, সন্তু আর আমার ব্লাড গ্রুপ একই, আমার শরীর থেকে যত ইচ্ছে রক্ত নিন। ডাক্তারটি বললেন, সেসব ব্যবস্থা তো এখানে নেই, জসিডি নিয়ে যেতে হবে, কিংবা দেওঘর, যত তাড়াতাড়ি সম্ভব। কাকাবাবু কাতরভাবে বললেন, আপনি দয়া করে আমাদের সঙ্গে চলুন। ডাক্তার ভার্গব বললেন, নিশ্চয়ই যাব। অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি ছুটল জসিডির দিকে। গাড়ি চালাচ্ছে বাদশা নিজে, দারুণ স্পিডে। সন্তুকে শুয়ে রাখা হয়েছে। কাকাবাবুর কোলে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জোজো। ডাক্তার ভার্গব বললেন, বাদশা, অত জোরে চালাচ্ছ, অ্যাক্সিডেন্ট হলে তো সকলকে মরতে হবে, তাতে কি লাভ হবে? বাদশা বলল, আমি ঠিক দেখে চালাচ্ছি। এখন অনেক রাত। জসিডি হাসপাতালে কয়েকজন নার্স শুধু ডিউটি দিচ্ছেন, কোনো ডাক্তার নেই। সন্তুকে ভর্তি করানো হলো এমার্জেন্সিতে। এখনই অপারেশন দরকার। কিন্তু ভার্গব অপারেশন করেন না, তিনি পেটের রোগের চিকিৎসা করেন। ডাক্তার ভার্গবকে সন্তুর পাশে বসিয়ে রেখে আবার ছুটে বেরিয়ে গেল বাদশা। এই হাসপাতালের ডাক্তার জয়ন্ত দাসকে সে চেনে, তার বাড়ি কোথায় তাও জানে। কাকাবাবু চেয়ে রইলেন সন্তুর দিকে। রক্ত মাখা শরীর, 2 চোখ বোঝা, বেঁচে থাকার কোনো চিহ্নই নেই। জোজো 2 হাতে মুখ ঢেকে বসে আছে। 2 জন নার্স এলেন সন্তুর গায়ে রক্ত পরিষ্কার করতে। একজন বললেন, আহা গো, এই বয়সের ছেলেকে কে এমন করে মারলে? অন্যজন বললেন, আজকাল তো এরকমই হচ্ছে, কারো দয়া মায়া নেই। প্রথমজন ডাক্তার ভার্গবকে জিজ্ঞেস করলেন, স্যার, একে বাঁচানো যাবে? ডাক্তার ভার্গব বললেন, আশা তো করতেই হবে। মিনিট 10 মধ্যেই বাদশা টানতে টানতে নিয়ে এলো অন্য একজন ডাক্তারকে। তার মাথার চুল উস্কো খুস্কো, পাজামা আর গেঞ্জি পরা,
বাদশা বোধহয় ওকে বিছানা থেকেই টেনে তুলে এনেছে, জামাও পরতে দেয়নি। চুল আঁচড়াবার তো প্রশ্নই ওঠে না। কিন্তু সন্তুর দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ঘাড় ঘুরিয়ে দেখলেন ঘরের অন্যদের, মুখখানা গম্ভীর। ডক্টর ভার্গব বললেন, খুব মৃদু পালস পাওয়া যাচ্ছে এখনো। বাদশা বলল, কাকাবাবু, ডাক্তার জয়ন্ত দাস খুব নামী সার্জন। ডাক্তার দাস বললেন, আমার যথাসাধ্য চেষ্টা করব, কি হবে জানি না। আপনারা সকলে বাইরে অপেক্ষা করুন, এখানে ভিড় করে লাভ নেই। এরপর 4 দিনের মধ্যেও সন্তুর জ্ঞান ফিরল না। ডাক্তার জয়ন্ত দাস ছাড়াও আরো 3 জন স্থানীয় ডাক্তার দেখছেন তাকে। সন্তুর পেট থেকে একটা গুলি বার করা গিয়েছে, আর একটা বের করতে তারা সাহস পাচ্ছেন না, হার্টে খোঁচা লেগে যাওয়ার ভয় আছে। এই 4 দিনে একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে জোজোর। সকলে মিলে একটা গেস্ট হাউসে থাকছেন এই কদিন। সব ব্যবস্থা বাদশাই করেছে। জোজো এর মধ্যে কিছুই খাচ্ছে না, একটা কথাও বলছে না। কাকাবাবু তবু মাঝে মাঝে শুধু টোস্ট আর কফি খাচ্ছেন। জোজো কোনো খাবারই মুখে দেবে না। বাদশা অনেক চেষ্টা করেছে, তবু জোজো কিচ্ছু ছোঁবে না। কাকাবাবুও তাকে বলেছেন, জোজো একটু কিছু খাও, শুধু শুধু তোমার শরীর খারাপ করে তো লাভ নেই। জোজো শুধু মুখ তুলে তাকিয়েছে কাকাবাবুর দিকে। 2 চোখের নিচে শুকনো জলের রেখা, মুখে কোনো শব্দ নেই। কাকাবাবুর অনুরোধেও সে কিচ্ছু খায়নি। 4 দিন পর ডাক্তার জয়ন্ত দাস বললেন, কাকাবাবু, এখানে আমরা যতদূর সাধ্য করেছি। এখানে অনেক যন্ত্রপাতি নেই, শেষ চেষ্টা হিসেবে কলকাতায় নিয়ে গিয়ে দেখতে পারেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কলকাতায় নিয়ে যাওয়া যাবে? ডাক্তার দাস বললেন, ট্রেনে নিয়ে যান, খুব সাবধানে, সঙ্গে একজন ডাক্তার থাকলে ভালো হয়। কাকাবাবু বললেন, তাহলে আপনি চলুন অনুগ্রহ করে, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। জয়ন্ত দাস বললেন, ওরকম করে বলছেন কেন? আমরা কি আপনার কথা, সন্তুর কথা জানি না? সন্তু কত অভিযানে আপনার সঙ্গী হয়েছে। সন্তুকে বাঁচিয়ে তুলতে পারলে আমাদের ডাক্তারি শেখা সার্থক হবে। কিন্তু এখানে আর বেশি কিছু করা সম্ভব নয়। গুলিটা এমন বিশ্রী জায়গায় আটকে আছে। আমি যাব আপনাদের সঙ্গে। আগেই টেলিফোনে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা ছিল। হাওড়া স্টেশন থেকেই সন্তুকে সোজা নিয়ে যাওয়া হলো পিজি হাসপাতালে। এখানে অনেকেই কাকাবাবুর জানা। তখনই ডাক্তারদের মধ্যে সাড়া পড়ে গেল। ঘন্টা 2-1 বাদে এই হাসপাতালের সুপার ডাক্তার রফিকুল আহমেদ কাকাবাবুকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললেন, কাকাবাবু, আপনি এখন বাড়ি যান, কিংবা আমার কোয়ার্টারে গিয়েও বিশ্রাম নিতে পারেন। শুধু শুধু হাসপাতালে বসে থাকবেন কেন? পেশেন্টের যা অবস্থা, এখনই অপারেশন করা যাবে না। 1 দিন 2 দিন অন্তত অবজারভেশনে রাখতে হবে। কাকাবাবু বললেন, রফিকুল, একটা সত্যি কথা বলো তো, সন্তুর বেঁচে থাকার চান্স কতখানি? ডাক্তার আহমেদ বললেন, সত্যি কথাই তো বলতে হবে। 5 জন ডাক্তারকে নিয়ে একটা মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে, অবশ্য আনঅফিসিয়ালি। এর চেয়ে ভালো চিকিৎসা আর এদেশে সম্ভব নয়। কিন্তু কাকাবাবু, খুবই দুঃখের কথা, এখনো পর্যন্ত সন্তুর যা কন্ডিশন, তাতে ওর না বাঁচার সম্ভাবনাই 90%। একটুক্ষণ চুপ করে থেকে কাকাবাবু বললেন, তাও তো এখনো 10% আশা আছে, তাই না? ডাক্তার আহমেদ বললেন, তা ঠিক। কাকাবাবু বললেন, আমি আশাবাদী, তোমরা চেষ্টা করো। হাসপাতাল থেকে বেরিয়ে কাকাবাবু একটা ট্যাক্সি নিলেন, সঙ্গে জোজো। সে এখনো কথা বলছে না। কাকাবাবু জোজোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, জোজো, এত ভেঙে পড়লে চলবে না। ডাক্তাররা বলেছেন এখনো আশা আছে, আমরা আশা রাখবো। তার জোরেই সন্তুকে বাঁচিয়ে তুলতে হবে। জোজোকে বাড়িতে নামিয়ে দিয়ে কাকাবাবু ট্যাক্সিটা ঘোরাতে বললেন। এই কদিন অন্য কিছু চিন্তা করার সময় পাননি। এখন তার মনে পড়ল সেই কর্নেল ধ্যানচাঁদের কথা। সে নিজেই সন্তুকে গুলি করেছিল, না কোনো খুনি পাঠিয়েছিল। ওরা নিশ্চয়ই এখনো তাকে অনুসরণ করছে। এই ট্যাক্সির পিছনে ওদের গাড়ি আছে। ধ্যানচাঁদ বলেছিল সে দিল্লি ফিরে যাবে, সেটা বাজে কথা। লড়াইটা 6 মাস চলার কথা,
সে প্রথম দিনেই আঘাত হানতে এসেছিল। হঠাৎ কাকাবাবু একটা অদ্ভুত কাজ করলেন। ট্যাক্সিটা ময়দানের মধ্যে দিয়ে আসছে। রেড রোডের কাছে এসে তিনি ড্রাইভারকে বললেন, এখানে থামাও। ট্যাক্সি ড্রাইভার বেশ অবাক। সে জিজ্ঞেস করলো, আপনি এখানে নামবেন এই অন্ধকারের মধ্যে? কাকাবাবু বললেন, হ্যাঁ, আমার এখানে দরকার আছে। তিনি ভাড়া মিটিয়ে দিলেন। তারপর নেমে গেলেন পাশের অন্ধকার মাঠে। ওরা যদি তাকে অনুসরণ করে থাকে তাহলে আসুক এখানে, সামনাসামনি লড়াই হোক, একটা হেস্তনেস্ত হয়ে যাক। সামনাসামনি লড়াই হলে কেউ তাকে মারতে পারবে এটা কাকাবাবু কিছুতেই বিশ্বাস করতে পারেন না। ধ্যানচাঁদ তো বলেছিল সামনাসামনি লড়াই হবে, পিছন থেকে আক্রমণ করবে না। কই, আসুক এখানে। রাস্তার ধারে পাঁচিলের পাশে এসে দাঁড়ালো একটি মেয়ে। ও কে? সেই লেলা নাকি? না, এই মেয়েটি একটু বেশি লম্বা। একটু পরেই সেই মেয়েটি চলে গেল। দূর থেকে হেঁটে আসতে আসতে একটা লোক সেখানে দাঁড়ালো সিগারেট ধরাবার জন্য। প্যান্ট কোট পরা। এ কি ধ্যানচাঁদ? হ্যাঁ, তাই মনে হয়। লোকটি লাইটার জেলে সিগারেট ধরাতে যাচ্ছে আর বারবার নিভে যাচ্ছে। কাকাবাবু চেঁচিয়ে বললেন, এই যে ধ্যানচাঁদ, আমি এখানে। লোকটি মুখ তুলে একবার তাকালো, আবার মুখ ফিরিয়ে নিল। তারপর সিগারেটটা ধরিয়ে সে হাঁটতে শুরু করে দিল সামনের দিকে। কাকাবাবু আবার চেঁচিয়ে উঠলেন, কোথায় ধ্যানচাঁদ? এসো, তোমার লড়াইয়ের স্বাদ মিটিয়ে দেবো। প্রায় আধ ঘন্টা কাকাবাবু সেখানে রইলেন, কেউ এলো না। এবার কাকাবাবু বুঝলেন কেউ তাকে হাসপাতাল থেকে অনুসরণ করেনি। বড় রাস্তায় এসে তিনি খানিক পরে একটা ট্যাক্সি পেয়ে চলে এলেন বাড়িতে। কাল বাড়িতে আর সকলে খবর পেয়ে গিয়েছিল। সন্তুর বাবা মা ঘুরে এসেছেন হাসপাতাল থেকে। কাকাবাবু একতলায় বসবার ঘরে সন্তুর বাবার সামনে বসে পড়ে তার হাঁটু চেপে ধরে বললেন, দাদা, আমার ক্ষমা চাইবার মুখ নেই। সন্তু আমার সঙ্গে গিয়েছিল বলেই এরকম বিপদ হলো। এখন কি হবে? সন্তুর বাবা বললেন, আরে রাজা, তুই এরকম করছিস কেন? তুই তো জোর করে নিয়ে যাসনি। সন্তু ইচ্ছে করেই তোর সঙ্গে যায়। ও এইসব ভালোবাসে। আমরা কোনোদিন ওকে বাধা দিইনি। লেখাপড়াতেও ফাঁকি দেয় না, ভালো রেজাল্ট করে। সন্তুর মা বললেন, তোমরা তো গেলে ভূত দেখতে, হঠাৎ গুলি টুলি করলো কে? ভূতে কি গুলি করে? কাকাবাবু বললেন, না, গুলি করেছে আমার কোনো এক শত্রু। সন্তুর মা বললেন, তুমি তো অনেক শত্রু মাথায় নিয়ে ঘোরো, কেন যে যাও ওইসব করতে? আমার মন বলছে সন্তু ঠিক বেঁচে যাবে, আমি ওর জন্য পুজো দেব। কাকাবাবু বললেন, মায়ের মন, তুমি যখন বলছো সেটাই সত্যি হবে। আমাদের সকলের ইচ্ছা শক্তিই সন্তুকে বাঁচিয়ে তুলবে। এরপর দিনের পর দিন চলল, যাকে বলে জমে মানুষের লড়াই। এক এক দিন ডাক্তাররা বলেন আর আশা নেই। পরের দিনই ডাক্তাররা আবার বলেন, দাঁড়ান দাঁড়ান, সাড়া পাওয়া যাচ্ছে। 11 দিন পর সন্তু প্রথম চোখ খুলল। ডাক্তার আহমেদ এসে কাকাবাবুকে সেই খবর দিয়ে বললেন, এখনো আপনারা ভিতরে যেতে পারবেন না, পেশেন্ট কথা বলার অবস্থায় নেই। আর একটা কথা আপনাকে জানিয়ে রাখছি কাকাবাবু, সন্তু চোখ মেলেছে বলেই খুব বেশি কিছু আশা করবেন না। কোমা থেকে ফিরে এলে 2-1 দিন ভালো থাকে, কথা টথা বলে, মনে হয় একেবারে ভালো হয়ে গিয়েছে, কিন্তু তারপরই আবার প্রদীপ নিভে যাওয়ার আগে একবার দপ করে জ্বলে ওঠে, জানেন তো? কাকাবাবু জিজ্ঞেস করলেন, এখন কত % আশা করা যায়? ডাক্তার বললেন, ওই বড়জোর 10%। কাকাবাবু বললেন, তাই যথেষ্ট। আমি এখনো আশাবাদী, সন্তু বেঁচে উঠবেই। ডাক্তার বললেন, আমিও তাই প্রার্থনা করছি। আজকের তৃতীয় পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।